হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক 2027 এই শিক্ষাবর্ষে যারা রয়েছে, অর্থাৎ যারা 2027 সালে মাধ্যমিক দিচ্ছ, তোমাদের জন্য আজকে আমরা গণিতের সেকেন্ড সামেটিভের একটা সেট প্র্যাকটিস করব। এর পূর্বে অনেকগুলো সেট আপলোড হয়েছে, তো চলো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে বরং ডিসকাস করি। আর এই চ্যানেলে কেবলমাত্র অঙ্ক সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আলোচনা হয়, স্পেশালি মাধ্যমিকের জন্য। যদি তোমাদের মনে হয় বা ভিডিওগুলো ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারো। হ্যাঁ, আশা করছি তোমাদের কাছে চ্যানেলটি ইনফরমেটিভ হবে। তো চলো আমরা আজকে 5 নম্বর সেটটা কভার করব। প্রথম যে প্রশ্ন দেওয়া আছে, একের দাগ, যদি এক্স ওয়াই জেড টাকা যথাক্রমে T1 T2 আর T3 সময়ের জন্য নিয়োজিত থাকে, তবে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে সেটা বের করব আমরা। ওকে, জানোই আশা করছি মূলধন এবং সময় এক্ষেত্রে যদি আমরা গুণ করে দিই তাতেই আমার আনসার পেয়ে যাব। খেয়াল করো, প্রথমজন এক্স টাকা দিচ্ছিল T1 সময়ের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা একের দাগ করছি। সেক্ষেত্রে আমরা প্রথমজন এক্স টাকা দিচ্ছিল, তাই না? প্রথমজন এক্স টাকা দিচ্ছিল T1 সময়ের জন্য, তাহলে এক্স ইন্টু T1 লিখি। যেহেতু অনুপাত বের করতে চাইছি, তাহলে অনুপাত দিই। দ্বিতীয়জন ওয়াই টাকা দিয়েছিল T2 সময়ের জন্য, এবং তৃতীয়জন জেড টাকা দিয়েছিল T3 সময়ের জন্য। এটা আমরা পেলাম মূলধনের পরিমাণের অনুপাত। আর তুমি তো জানোই যে মূলধনের পরিমাণের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত পরস্পর সমান হয়, সমান, তাই না? এটা তুমি কিন্তু অপশান বির মধ্যে দেখতে পাবে। এটা তোমার অপশান বি। ওকে, পরের দাগ চলে এসো। একটা দ্বিঘাত সমীকরণের প্রশ্ন দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণটাও লেখা আছে। তো সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে এটার মান বের করতে হবে। এর থেকে সোজা তুমি আর কি পাবে? তুমি তো অনেকবার করেছো এটা। দেওয়া আছে তোমাকে 3x² প্লাস 8x প্লাস 2 = 0। আচ্ছা, বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, সেক্ষেত্রে আমরা দুটো সম্পর্ক জানি না, মনে পড়ছে? আলফা প্লাস বিটা মাইনাস বি/এ, নাকি গো? দেন আলফা ইন্টু বিটা হয় C/A। জানোই তো তুমি এগুলো। খোঁজো। মাইনাস বি হচ্ছে গিয়ে তোমার 8, এ হচ্ছে কত? 3, হলো C/A। সি হচ্ছে তোমার 2, এ হচ্ছে তোমার 3, হলো। বের করতে হবে তোমাকে যেটা, যে 1/α প্লাস 1/β এর মান কত। একদম সোজা, লসাগু করে দাও। তাহলে আলফা বিটা হলো তোমার লসাগু, নাকি? তাহলে হলো এদিকে বিটা প্লাস আলফা। গাণিতিক প্রক্রিয়াগুলো তোমার জানা আছে নাকি? বিটা প্লাস আলফা পেয়েই গেছো তুমি, দেখো -8/3, আলফা ইন্টু বিটা 2/3 তুমি পেয়ে গেছো। হর 3 3 বাদ দিয়ে দাও, তাহলে বেঁচে আছে -8/2। তাহলে হলো কত গো? -4। এটা অপশান তুমি সিতে দেখতে পাবে, বুঝলে? এটা তুমি সিতে দেখতে পাবে। ওকে, চলে যাও, এই যে দেখছো সি। নেক্সট, পরেরটা ভেদ থেকে একটা দারুণ প্রবলেম দেওয়া আছে। দেখা যাক কি দেওয়া আছে। 3-এর দাগ দেওয়া আছে যে এ ভ্যারাইজেস C/B², এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলো? C² ভ্যারাইজেস B/A। তাহলে তোমাকে বের করতে হবে যে এ সমানুপাতি ড্যাশ, কত বসবে সেটা তোমাকে বের করতে হবে।
একদম সোজা বাবু। আচ্ছা, কি করতে পারো দেখো, ভেদ্রুবক আনতে পারো তো নাকি? নতুবা তুমি আরও একটা কাজ করতে পারো। হুম, একদম সহজ করেই ভাবো। আচ্ছা, এখান থেকে যদি আমরা সির মান বের করতে পারি, যদি সির মান লিখতে চাই, তাহলে বি স্কোয়ার যেটা ভাগ ছিল সেটাকে ওদিকে তাড়াও না তুমি। তাহলে ভ্যারাইজেস এ বি স্কোয়ার লিখবো। একদম। কেন করলাম স্যার? বিকজ তুমি দেখো এখানে সি স্কোয়ার পাচ্ছ, আমি সামঞ্জস্য আনার জন্য, বুঝলে, এই জায়গাটাতেও আমি সির স্কোয়ার আনবো। তাহলে যদি সি স্কোয়ার আনতে চাই, আমাকে উভয় পক্ষকে বর্গ করতে হয়। করে দাও। তাহলে সি স্কোয়ার ভ্যারাইজেস, বর্গ করছো তুমি, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 হলো। একদম। দেখো এবার আলটিমেট দুটো ইকুয়েশন, এটা একটা, এটা একটা, তুমি দুটোতেই দেখতে পাচ্ছ সি স্কোয়ার ভ্যারাইজেস, এটা এখানেও তাই। তাহলে কি হবে? তাহলে তুমি তো কম্পেয়ার করতে পারো, এটা আর এটাকে কম্পেয়ার করতে পারো। তুমি লিখতেই পারো যে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সমানুপাতি বি বাই এ। আরে বলো বোঝা গেল কি না? একদম। নেক্সট। আচ্ছা, এখান থেকে তোমাকে এ বের করতে হবে, এ। তাহলে কি করবে তুমি? বা লিখছি, এটা এদিকে দেখো ভাগ ছিল, তাহলে এদিকে কি হবে? স্যার গুণ হবে, এর কিউব হয়ে যাবে, হবে। একদম। আচ্ছা, বিটা, বিটা এদিকে দেখো এইখানে ছিল, তাহলে এদিকে ভাগ হয়ে যাবে। বা তুমি একটা করে কেটে দাও না বি, তাহলে রয়ে যাচ্ছে স্যার আর বির কিউব। বি গেল কিন্তু আর এক আছে। আচ্ছা, আমরা যদি এরকম করি যে ভ্যারাইজেস, তাহলে বেঁচে আছে কত? আর 1 আছে, আর 1 আছে নিশ্চিত। একদম। আচ্ছা, আমাদের প্রশ্নের ডিমান্ড কি ছিল গো? এ সমানুপাতি কত হবে সেটা বের করতে হবে। চলো শুধু এ কে রাখো এদিকটাতে। তাহলে এর কিউব ভ্যারাইজেস 1 বাই বির কিউব লিখতে পারি। তাহলে স্যার এর কিউব ভ্যারাইজেস 1 বাই বি তার হোল কিউব লেখাই যায়। একদম, পাওয়ার ভ্যানিশ করে দাও। তাহলে এ সমানুপাতি 1 বাই বি। তাহলে এই যে এ কত বসবে, এই যে এ, তাহলে এ সমানুপাতি হয়ে যাচ্ছে 1 বাই বি। তো আমি এটা দেখতে পাচ্ছি অপশান বিতে আছে 1 বাই বি, বি নাকি? আচ্ছা, নেক্সট দেখা যাক, আমরা পরের দাগে গেলাম। পরের দাগ কি বলছে দেখো, দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহু দুটোর দৈর্ঘ্য যথাক্রমে বলে দিয়েছে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। ক্ষেত্রফলের অনুপাত। একটা গল্প তোমাকে শিখিয়ে রাখি আজকে। এটা, ও আচ্ছা, 5-এর দাগ বলে দিলাম না? আচ্ছা ঠিক আছে, 5-এর দাগটা করে নাও, তারপরে আমি 4-এর দাগে আসছি। তো দুটো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত চাই। ক্ষেত্রফলের অনুপাতটা কি করে পাবো? ক্ষেত্রফলের অনুপাত জেনে রেখো, দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ যে বাহুগুলো তাদের বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। বুঝলে? অনুরূপ বাহুগুলো দেওয়া আছে 10 আর 15, তাহলে তাদের বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। অনুপাতকে এরকম বাই করে লেখাই যায়। ওকে, চলো। তো 10 গুণ 10, 15 গুণ 15, কাটাকুটি করো। যদি তুমি কাটাকুটি করো, 5-এ কাটো না, 5 2-এ 10, 5 3-এ 15, একইভাবে। তাহলে হয়ে যাচ্ছে তোমার 2 2-এ 4, 3 3-এ 9, 4:9 তোমরা এর আনসার পাবে, যেটা কিন্তু তুমি অপশান ডিতে পেয়ে যাবে। বুঝলে? ওকে, একটা ছেড়ে এসছিলাম তাই না? 4-এর দাগ ছাড়া হয়ে গেছিল। 4 কি বলছে দেখো, দুটো বৃত্ত যাদের ব্যাসার্ধ এত এবং এত, বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত? এ তো আগের সেটগুলোতে আলোচনা হয়ে গেছে।
আবার বলে দিই, কেউ যদি নতুনভাবে ভিডিওটা দেখে থাকো তার জন্যই এখানেই করে দিচ্ছি, বুঝলে? আমরা 4-এর দাগ ছেড়ে এসেছিলাম, দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, দেন এই একটা বৃত্ত, এরকম আঁকলাম কেন? অন্তঃস্পর্শ করেছে যে, তাই না? দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, প্রথমটার ব্যাসার্ধ 3.5। তো এখান থেকে এটা যদি আমরা এ বি লিখি, এ থেকে বি দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, 3.5। নেক্সট পরেরটার ব্যাসার্ধ কত গো? 2 সেন্টিমিটার। যদি ধরো এটা সি দিই আমরা, এ সি 2 সেন্টিমিটার। কি জানতে চায় তোমাকে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব। স্যার এখান থেকে এটা বিসি। আচ্ছা বিসি কেমন করে পেতে হয়? এখান থেকে এটা তুমি জানোই 3.5, এখান থেকে তুমি এটা জানোই। বাবু ওটাকে তো বাদ দিলেই হলো। সো 3.5 থেকে 2কে বাদ দিয়ে দাও, 1.5 সেন্টিমিটার আমাদের এই প্রশ্নের জন্য আনসার, যেটা আমরা দেখতে পাবো অপশান সির মধ্যে। হলো? ব্যাস। তো চলো, আমরা 4 করে নিয়েছি, 5 পূর্বে করে নিয়েছিলাম, আপাতত আমরা 6 দেখব। 6 কি দেখাচ্ছে তোমাকে? দেখা যাক। একটি নিরেট গোলকের ব্যাস দ্বিগুণ করা হলো। আচ্ছা জেনে রেখো কিন্তু, ব্যাস দ্বিগুণ করলে কিন্তু ব্যাসার্ধ দ্বিগুণ হবে। যাই হোক, তো মূল গোলক ও পরিবর্তিত গোলকের আয়তনের তাহলে অনুপাত কত? বাবু গোলক নিয়ে কথা হচ্ছে, আয়তন পর্যন্ত পৌঁছাতে গেলে ব্যাসার্ধ তোমাকে ধরতে হবে, দেওয়া নেই যে, তাই না? আচ্ছা, আমরা যদি ধরে নিই যে গোলকের ব্যাসার্ধ ধরো আর একক, হলো? আয়তনের প্রসঙ্গ ছিলই, তাহলে এমতো অবস্থায় গোলকের আয়তন কি হয়? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ঘন একক লিখতে ভুলো না, বুঝলে? ওকে, নেক্সট। এবার গোলকের ব্যাস দ্বিগুণ হয়েছে, বললাম তোমাকে এক্ষুনি, ব্যাস দ্বিগুণ হলে কিন্তু ব্যাসার্ধও দ্বিগুণ হয়। তাহলে আমার নতুন যে গোলক, নতুন গোলকের ব্যাসার্ধ কত বাবু? বলো। দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ ছিল পূর্বে তোমার আর, স্যার এখন 2r, তাই না? একদম। তাহলে নতুন গোলকের তুমি আয়তন ক্লিয়ার করো। আয়তন ফর্মুলা একই থাকে, 4/3 পাই আর কিউব। ভুললে হবে না, এখনকার ব্যাসার্ধ এটাই, তাহলে এর বলো হোল কিউব, ঘন একক। হলো? ওকে, তাহলে হলো তোমার কত? পাওয়ার ভেঙে দাও, 8 আর এর কিউব, 8 আর এর কিউব হয়ে গেল। ওকে, আচ্ছা, গল্পটা ছিল মূল গোলক এবং পরিবর্তিত গোলকের আয়তনের অনুপাত। মূল গোলক, শুরুর যে গোলক। আচ্ছা আমি আর ভাষা লিখছি না, বুঝলে? তাহলে মূল গোলক আর পরিবর্তিত গোলকের আয়তনের অনুপাত। বাবু মূল গোলকের আয়তন এটা, মূল গোলকের আয়তন এটা, পরিবর্তিত গোলক তথা নতুন গোলকের আয়তন এটা দিলাম। আচ্ছা, তুমি জানোই একদম অনুপাতের ক্ষেত্রে সিমিলার পার্ট সবসময় রিজেক্ট হবে। তাহলে এখান থেকে 4/3 পাই, খেয়াল করো আর এর কিউব, এ বেটা পুরোটাই গেল, তাহলে কত গো? 1। আচ্ছা এ বেটা 4/3 পাই দেন আর এর কিউব গেল, বেঁচে আছে কত? 8। আমাদের আনসার তো এটা, একদম সোজা তো, অপশান সি মিলে গেছে, বুঝলে? ওকে, প্রবলেম হলে কমেন্ট করো, দেখছি আমি পরের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া যায় কিনা। আশা করছি প্রবলেম হওয়া উচিত নয়, যদি বা হয় তখন। আচ্ছা চলে যাও তোমরা নাম্বার 7, কি দেখছি আমরা, দেখি নাম্বার 7। ওকে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন বলছে ভি ঘন একক,
ভূমিতলের ক্ষেত্রফল বলছে এ বর্গ একক, উচ্চতা কিন্তু ক্যাপিটাল এইচ দিয়ে বলা আছে, এটার মান চাই। ওকে, আচ্ছা উচ্চতা ক্যাপিটাল এইচ বলা আছে, তোমরা অনেক সময় এটাতে বোকামি করে দাও একটু, উচ্চতা স্মল এইচ দিয়ে আবার ধরে নাও, কেন বাবু? দেওয়া তো আছে এখানে। যাই হোক, আয়তন বলেছে তোমাকে ভি, তুমি আয়তন কি জানো? একটা শঙ্কু, মনে করো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই যে আমিও বোকামোটা করলাম, এইচ বলতে এখানে স্মল লেখা যাবে না, ক্যাপিটাল বলে দেওয়া আছে। যাই হোক, ভূমিতলের ক্ষেত্রফল এ বলেছে। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি জানি স্যার? পাই আর স্কোয়ার হয়। ঠিক আছে, উচ্চতা তো এইচ দেওয়াই আছে, তো যেটা বের করতে হবে ভি বাই এ এইচ। চলো ফ্যাটাফ্যাট করে বের করো। ভির মান বসিয়ে দাও 1/3 পাই আর স্কোয়ার এইচ, দেন এ হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, তারপর একটা এইচ ছিলই, খেয়াল করো পাই আর স্কোয়ার এইচ কিন্তু ক্যান্সেল হচ্ছে লব হর থেকে, তাহলে তোমার আনসার 1/3, তাই না? 1/3 তুমি এটা 1/3 তুমি এটা অপশান বির মধ্যে পেয়ে যাবে। হলো? ওকে, চলো এমসিকিউগুলো তুমি শেষ করলে, 2-এর দাগে এসে কিউগুলো দেখো। প্রথম যে প্রশ্নটা তোমরা দেখছো, কি দেখছো বলো? ভেদ থেকে দেওয়া আছে, একটা ভেদ সম্পর্ক দেওয়া আছে, এক্স সমানুপাতি 1/y হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই এর মান সর্বনিম্ন হবে। কখন? না যখন এক্স ভ্যারাইজেস ওয়াই, তখন। দারুণ একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন, বোঝো আগে ভালো করে। সব সময় এটা আশা করবে না যে টেক্সট বই থেকে কপি পেস্ট হয়ে যাবে প্রশ্ন, আমি ফাইনালের কথাই বলছি, এটা আশা করো না কিন্তু। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রেখো, রীতিমতো চর্চা করো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কোনো ব্যাপারই নয় তোমার কাছে। যাই হোক, কি দেওয়া আছে যে এক্স সমানুপাতি 1/y হলো, আমাকে এর সাহায্য নিয়ে এক্স প্লাস ওয়াইয়ের সর্বনিম্ন মান হিসেব করতে হবে। তো যাই ধীর ধীর করে, প্রথমে তুমি ধ্রুবক আনো, তাহলে এক্স সমান, যদি ধ্রুবকটা আমরা কে ভাবি তাহলে কে বাই ওয়াই অবশ্যই লিখবে, কে হলো ভেদ ধ্রুবক, আমি আর লিখছি না, আচ্ছা লিখেই দিই, কে হলো ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক কথাটা লিখো। আচ্ছা, এখান থেকে তুমি কি জানবে? এক্স ওয়াই সমান সমান কে লেখা যাবে? একদম বাবু, প্রশ্নে বলেছে যে এক্স প্লাস ওয়াই এর সর্বনিম্ন মান। আচ্ছা, এক্স প্লাস ওয়াইয়ের প্রসঙ্গ কিন্তু এলোই, তাই না? আমরা এখন এক্স প্লাস ওয়াই এর সর্বনিম্ন মান পাওয়ার জন্য আমি একটা কাজ করছি, এটার হোল স্কোয়ার বের করি। কেন বের করছি দেখতে থাকো, আশা করছি তোমাকে বোঝাতে পারবো আমি। আচ্ছা বাবু, এটাকে এ আর এটাকে বি ভাবলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ফরম্যাট মনে করো, ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, হবে তো? একদম। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটা ওদিকে রুট ফরম্যাটে যাবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy, দেখো তুমি পূর্বে xy সমান সমান কে বলে দিয়ে গেছো, হলো? আচ্ছা, আমি আবারও বলছি, তোমাকে কিন্তু এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে, সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। আচ্ছা বাবু, এটা আর এটা কিন্তু সমান, দেখতেই পাচ্ছ তুমি, সমান, সর্বনিম্ন মান চাই। আচ্ছা খেয়াল করেছো, এই একটা সংখ্যামালা, তার মাথায় স্কোয়ার আছে, সো পূর্ণবর্গ সংখ্যামালা। বাবু, পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান কত হয়? মনে করো কত হয়? 0 হয়, 0। পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান কত হয়? 0 হয়। তাহলে আমি এই জায়গাটাতে একটু লিখি, এইটার মান কত হয়? 0 হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই এটা সমান সমান 0 অবশ্যই। আচ্ছা, এটা যদি 0 লিখি তখন আমরা কি লিখছি?
এক্স সমান সমান ওয়াই লিখছি। আমাকে কিন্তু যেটা বের করতে হবে যে এক্স প্লাস ওয়াই এর মান সর্বনিম্ন হবে কখন, না যখন এক্স সমানুপাতি ওয়াই, এক্স আর ওয়াই যখন সমানুপাতি থাকবে। আচ্ছা যাই হোক, এবার দেখি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যদি এরকম সিচুয়েশন হয় তবে পরেই এইটার মান ক্ষুদ্রতম হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এর মান, এটা তো সর্বনিম্ন তাই না, এটা তো সর্বনিম্ন, বিয়োগ হচ্ছে সর্বনিম্ন, পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0, তাই আমি লিখেছি। তাহলে এক্স সমান ওয়াই একটু লিখে দিই, হবে তখনই এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান থাকবে, ক্ষুদ্রতম মান থাকবে। সুতরাং ক্ষুদ্রতম মানটা কত বলো তো? ক্ষুদ্রতম মান তাহলে কত হবে? তুমি তো এটাকে 0 বলে ঘোষণা করেই দিলে, তাহলে 0 প্লাস এটা, তার মানে বেঁচে রয়ে গেছে তোমার কাছে এটা, পাওয়ার ভেঙে দাও, সরি পাওয়ার নয়, বর্গমূল নির্ণয় করো, তাহলে 2√k হলো। এটাই কিন্তু সেই এটাই সেই ক্ষুদ্রতম মানটা, এটাই কিন্তু সেই ক্ষুদ্রতম মানটা তুমি নির্ণয় করলে। ওকে, যাই হোক, একটু ইউনিক টাইপের প্রশ্ন, দেখো একটু ভালো করে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, চেষ্টা করব আরেকবার নতুন করে বলে দেওয়ার। ওকে, চলো নেক্সট আমরা গেলাম পরের দাগে। পরের দাগ বলতে আমরা 2-এর দাগের 2 নিয়ে কথা বলবো। 2-এর দাগের 2 সত্য মিথ্যা বলছে দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতি হলে তারা সদৃশকোণী হবে। অবশ্যই বাহুগুলো সমানুপাতে থাকলে, ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো সমানুপাতে থাকলে তারা অবশ্যই সমানুপাতি হবে, চতুর্ভুজের ক্ষেত্রেও তাই, বাহুগুলোকে সমানুপাতে থাকতে হয়। সত্য এটা, হ্যাঁ। শূন্যস্থান দেখো, বৃত্তের ছেদকের অনুরূপ যে এর প্রান্তবিন্দুদ্বয় মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি ড্যাশ হবে। কি বলতে চেয়েছে আগে বোঝো ভালো করে, কি বলতে চেয়েছে আগে ভালো করে বোঝো। একটা বৃত্তের কথা বলছি, একটু ছবির মাধ্যমে দেখে নাও, এটা একটা বৃত্ত। আচ্ছা, তো তুমি এটা ভাবো একটা বৃত্ত, এটা তার একটা ছেদক, তাহলে তার এই প্রান্ত আর এই প্রান্ত, বলছে এই প্রান্ত বিন্দুদ্বয় যদি একসঙ্গে মিলে যায়, তাহলে যদি একসঙ্গে দুটো প্রান্তবিন্দু মিলে যায় বাবু, সেটা তাহলে কেমন হবে? জাস্ট একসঙ্গে এইটা আর এইটা মিলে গেছে, তার মানে দেখতে ঠিক এমন হবে না। আরে বাবু, একে তো স্পর্শক বলে। কি বলে একে? স্পর্শক বলে। বুঝতে পেরেছো? দুটো প্রান্তবিন্দু একসঙ্গে যদি মিলে যায় তাহলে তাকে কি বলে? স্পর্শক বলে, তুমি জানো এটা, তাই না? ওকে, চলে যাও 3-এর দাগ দেখো। 3-এর দাগ দেখো, বলছে একটি ফাঁপা গোলকের বাইরের ও ভিতরের ব্যাস, ব্যাস কিন্তু এগুলো, হ্যাঁ, বাইরের ব্যাসটা বলেছে 12 সেমি আর ভিতরের ব্যাস বলেছে 6 সেমি, তো ঘনফল কত? ওকে, 3-এর দাগ, বাইরের ব্যাস থেকে আমরা বাইরের ব্যাসার্ধ লিখতে পারবো, তুমি কিন্তু ভাষা লিখবে বহির ব্যাসার্ধ বলে। বাবু ব্যাস ছিল 12, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 6 সেন্টিমিটার, তাই না? আবার ভেতরের ব্যাস ছিল 6, তাহলে বাবু ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ তুমি লিখতে পারবে 3 সেন্টিমিটার। ওকে, ওকে, তো চলো এখান থেকে বের করবো এর ঘনফল কত। তাহলে আমরা ফাঁপা গোলকটির ঘনফল,
ফাঁপা গোলকের ঘনফল, মনে আছে ফর্মুলা? ফাঁপা গোলকের ঘনফল 4/3 পাই আর কিউব, অর্থাৎ ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। হলো এত ঘন সেন্টিমিটার। পায়ের মান যদি আমি না বসাই তাহলে এই হয় অবস্থা। 6-এর কিউব তোমার মনে আছে? 6-এর কিউব তোমার মনে আছে? 216 হয়। 3-এর কিউব কত হয়? 27। বিয়োগ করে ফেলো, তোমার আনসার শেষ। যদি তুমি পাইয়ের মান না বসাও তাহলে এরকম আসবে। ধার করো 16 হচ্ছে 9, বাঁচে 0, ধার করো 10 হচ্ছে 8, 189। এত ঘন সেন্টিমিটার। বোঝা গেল? ওকে, নেক্সট চলে যাও। যদি তুমি পাইয়ের মান না বসাও তবে এটা, আর যদি তুমি পাইয়ের মান বসাও তাহলে তোমার কি হচ্ছে? 22/7 তখন তোমাকে লিখতে হবে, তাই না? এইটা বের করাটা ভালো অবশ্যই। এটা কি সাথে কাটছে? 7 × 2 = 14, 4 রয় আর 49, 7 × 7 = 49, কেটেই দাও। তাহলে 3 × 9 = 27। আচ্ছা, গুণ করার দায়িত্ব আমি নিতে পারছি না, তুমি গুণ করে এর কমপ্লিট আনসার তুমি লিখবে, ঠিক আছে? ওকে, চলে যাও নাম্বার 4। 4-এর দাগ আমরা গেলাম। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কথা হচ্ছে যার ভূমির ক্ষেত্রফল নাকি এ। ওকে, পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা হচ্ছে যেটা নাকি পি এবং তির্যক উচ্চতা এল, এটা প্রমাণ করতে হবে। ওকে, ওই যে একটু আগে একটা কথা বলছিলাম না, যে টেক্সট বই থেকে প্রশ্ন কপি পেস্ট হবে এটা তুমি আশা করো না, কনসেপ্ট ক্লিয়ার থাক, তুমি এমনিই করতে পারবে। আচ্ছা, একটা শঙ্কুর কথা হচ্ছে যার ভূমির ক্ষেত্রফল কি দেওয়া আছে? এ। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল তুমি কি জানো? স্যার πr²। তার আগে ওপরে তুমি অবশ্যই লিখবে যে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা লিখবে এইচ একক, তির্যক উচ্চতা লেখার প্রয়োজন নেই, প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, দেন পার্শ্বতলের ক্ষেত্রফল পি, মনে আছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? πr/l হয়, πr/l হয়। ওকে, লিখে দিয়েছো। কি প্রমাণ করতে হবে বোঝো। দেওয়া আছে p² = π/a/l এর স্কয়ার। ঠিক আছে, এর থেকে তুমি আর সোজা কিছু পাবে না, একটু বোঝো আগে ভালো করে। p² চেয়েছে, তো তুমি একটা কাজ করো, এই যে জায়গাটা তুমি লিখেছো, এই যে সমীকরণটা তুমি লিখেছো, এটার উভয় পক্ষকে তুমি বর্গ করো। উভয় পক্ষকে বর্গ করে পাই, এটা প্রমাণ করতে হবে, বুঝলে? তাহলে p² = π² r² l²। আচ্ছা, π²কে তুমি π × π লিখতেই পারো, বাকি যা আছে থাক। আচ্ছা, যা আছে থাক, কোনো অসুবিধা নেই। আর l² থাক, হলো? এই পাইটা থাক। খেয়াল করো, πr², এই যে তুমি পূর্বে বলেছো না πr² = কি হয়? এ হয়, l²। দেখো, তোমাকে তো এটাই প্রমাণ করতে দেওয়া আছে, তাই না? একদম। আশা করি বোঝাতে কিছু পারলাম, আর যদি না বুঝতে পারো তাহলে জানিও। আর আজকে এই পর্যন্ত থাক। আর চ্যানেলটাতে এরকম ভিডিও তো আসবেই, তুমি বুঝতে পারছো। যদি মনে হয় তোমার কাছে এটা ইনফরমেটিভ, তাহলে লাইক করতে পারো ভিডিওটাতে একটা, বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারো এরকম একটা চ্যানেল আছে। চ্যানেলের নামটা মনে করিয়ে দিই, দ্য ম্যাথ লুপ 96, মূলত মাধ্যমিক অঙ্ক নিয়ে আলোচনার জন্য। তো চলো, টাটা, সাবস্ক্রাইব করে দিও কিন্তু।